আপনি কি জানেন, যদি আপনি এখনই লাইভ ফ্লাইট ট্র্যাকার খুলে দেখেন তাহলে দেখতে পাবেন গোটা পৃথিবীর আকাশ জুড়ে অসংখ্য প্লেন উড়ছে, যেন এক ঝাঁক মাছি। কিন্তু কল্পনা করুন, এই বিশাল আকাশের বুকে এই গতিতম প্লেনগুলো যখন একে অপরের কাছাকাছি চলে আসে তখন কি হতে পারে? কখনো কখনো 1 সেকেন্ডের ভুল, 1 মুহূর্তের অসাবধানতা ভয়ঙ্কর ট্র্যাজেডির জন্ম দেয়। এমন সব দুর্ঘটনা ঘটে যা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেয়। আকাশের আগুনের গোলা, মুহূর্তের মধ্যেই মাটিতে ধসে পড়া বিমানের ধ্বংসাবশেষ আর প্রাণঘাতিক সংঘর্ষ, সব মিলিয়ে এক হাহাকার পরিবেশ। সেই দুর্ঘটনায় কতজন মানুষ প্রাণ হারায় তা চিন্তার বাহিরে। তাই তো আজকের ভিডিওতে আমরা দেখব সেই সব শিহরণ জাগানো এবং হৃদয় কাঁপানো ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা যা একবার দেখলে আপনি কান্না করতে বাধ্য হবেন। তাহলে চলুন আজ আমরা আকাশের সেই সব ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ঘটনা দেখে আসি। ইউএস বাংলা ফ্লাইট 211। এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর ট্র্যাজেডি দুর্ঘটনা, যা প্রায় 51 জন যাত্রীর প্রাণ চলে গিয়েছিল। 12ই মার্চ 2018, সময় দুপুর 12টা 30 মিনিট। ইউএস বাংলা ফ্লাইট 211 প্রতিদিনের মতোই সেদিনও ঠিক করে 90 মিনিটের একটি ঢাকা থেকে কাঠমান্ডুর যাত্রা। এই ফ্লাইটে 4 জন ক্রু মেম্বার আর 65 জন প্যাসেঞ্জার বসেছিল। প্লেনের কন্ট্রোল ছিল ক্যাপ্টেন আবিদ সুলতানের হাতে, যার 5500 ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স রয়েছে। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার পৃথুলা রশিদ। ইউএস বাংলা 211-এ একদমই নতুন। 25 বছরের পাইলট কেবলমাত্র 390 ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সে জানতো না যে এটি তার জীবনের প্রথম এবং শেষ ফ্লাইট হতে চলেছে। প্লেন উড্ডয়নের সময় সব কিছুই ঠিকঠাক ছিল, বড় বড় পাহাড়ের উপর দিয়েই উড়ে চলেছিল। বেশ কিছু সময়ের পর প্লেনটা কাঠমান্ডু এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিতে থাকে। গন্তব্যস্থলের সামনে পাইলট এটিসির সঙ্গে কন্ট্যাক্ট করে, আর এটিসি উত্তর দিকে রাস্তা একদম ক্লিয়ার জানিয়ে দেয়। তারা বলে আপনি রানওয়ের 02-তে ল্যান্ড করতে পারেন। এটি শোনার পর পাইলট প্লেনের অ্যাটিটিউড কমাতে থাকে এবং 120 ডিগ্রিতে অগ্রসর হতে থাকে। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3000 মিটার দীর্ঘ একটি রানওয়ে রয়েছে। দক্ষিণ দিক থেকে আসা বিমানগুলো ল্যান্ড করে আর উত্তর দিক থেকে আসা বিমানগুলো একই সঙ্গে ল্যান্ড করে। যখন এই বিমান রানওয়ের 20 থেকে 35 কিলোমিটার দূরে ছিল, সব কিছুই একদম পারফেক্ট লাগছিল। কিন্তু তারপর হঠাৎ রানওয়ের দিকে গিয়ে প্লেনটি সোজা রাইট সাইডের দিকে টার্ন নিয়ে নেয়। প্লেন এভাবে হঠাৎ টার্ন নেওয়ায় ক্যাপ্টেন আর ককপিটের দুজনকেই চিন্তার মধ্যেই ফেলে দেয়। ক্যাপ্টেন দ্রুত প্লেনের অটো পাইলট বন্ধ করে নিজের হাতেই কন্ট্রোল নিয়ে নেয়। তিনি মনে করেছিলেন হয়তো প্লেনের অটো পাইলটে কোনো টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, তাই তিনি নিজেই ম্যানুয়ালি ল্যান্ড করার সিদ্ধান্ত নেন। কিন্তু এখানে পাইলট একটি মিসক্যালকুলেশন করে ফেলে। ল্যান্ডিং করার সময় যতটা নিচে থাকা দরকার ছিল সে ততটা নিচে প্লেনটিকে রাখতে পারেনি। যখন ইউএস বাংলা কাঠমান্ডু এয়ারপোর্টের কাছাকাছি চলে আসে তখনই ককপিটে অ্যালার্ম বাজতে শুরু করে। ওই দিন কাঠমান্ডুর আবহাওয়া খুব খারাপ ছিল। ঘন কুয়াশা কাঠমান্ডুর আকাশ ঢেকে গিয়েছিল আর ভিজিবিলিটি অনেক কম ছিল। যখন রানওয়ে তাদের নজরে পড়ে তখন প্লেনটি ঠিকভাবে লাইনে ছিল না। প্লেন খুব দ্রুত গতিতে নিচের দিকেই নামছিল। এটিসি লক্ষ্য করে প্লেনটি রানওয়ের দিকে এগিয়ে আসছে এবং তারা ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে প্লেনটি ট্র্যাক হারিয়ে ফেলেছে। অন্যদিকে প্লেনে বসে থাকা 71 জন যাত্রীর মধ্যে দুর্ঘটনার সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না। এরপর হঠাৎ প্লেন রানওয়ের স্টার্টিংয়ে পরিবর্তনে রানওয়ের মাঝখানেই ল্যান্ড করে। যেহেতু এটি একটি টেবিল টপ রানওয়ে ছিল, তাই প্লেন থামানোর জন্য পাইলটের খুব বেশি জায়গা ছিল না। পাইলট সম্পূর্ণ ব্রেক অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু প্লেনের গতি এতটাই বেশি ছিল যে সেটিকে থামানো অসম্ভব হয়ে পড়ে। প্লেন রানওয়ে ক্রস করে 300 মিটার দূরে এয়ারপোর্টের একটি বাউন্ডারি ওয়ালে ধাক্কা খায়। যদিও রেস্কিউ টিম দ্রুত সেখানে পৌঁছে যায়, তারপর এই দুর্ঘটনায় 71 জন যাত্রীর মধ্যে 51 জন যাত্রী মারা যান। আলোভা এয়ারলাইন্স 243। আলোভা এয়ারলাইন্স ফ্লাইট 243 পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভীতিকর প্লেন দুর্ঘটনাগুলির একটি। 1988 সালে 28শে এপ্রিল ঘটে এই দুর্ঘটনা। এটি ছিল একটি রুটিং ফ্লাইট। হিলু থেকে হুলুলু হাইওয়ে এবং প্যাসিফিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল। এই ফ্লাইটে মোট 95 জন মানুষ ছিল, 93 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য, এবং এটি মাত্র 35 মিনিটের ফ্লাইট হওয়ার কথা ছিল। দুপুর 1টায় প্লেনটি হিলো থেকে উড্ডয়ন করে এবং তার যাত্রা শুরু করে। সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু প্লেনটি যখন 24,000 ফুট উচ্চতায় পৌঁছে যায় তখন হঠাৎ একটি তীব্র শব্দ শোনা যায় এবং যাত্রীরা এমন একটি দুঃস্বপ্নের মধ্যে পড়ে যা তারা কখনো কল্পনা করতে পারেনি। প্লেনের ছাদ পুরোপুরি উড়ে যায়, যার ফলে বিশাল একটি গর্ত তৈরি হয়। যাত্রীরা নিজেদের খোলা আকাশের মধ্যেই দেখতে পান, যেখানে 500 কিলোমিটারে প্রতি ঘন্টায় বাতাস বইছিল। তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় এবং অক্সিজেনের স্তর ভয়াবহভাবে কমে যায়।
এছাড়া যাত্রীরা স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়লেও বিমানকর্মীরা দ্রুত কাজ শুরু করেন। এক পর্যায়ে এক এয়ার হোস্টেস হাওয়ায় উড়ে চলে যান। তার শরীর বিমানের বাইরে চলে যায়, যা দেখে অন্যান্য যাত্রীদের হার্টবিট আরও দ্রুত বাড়তে শুরু করে। পরিস্থিতি আরও ভীতিকর হয়ে ওঠে যখন এক এয়ার হোস্টেস যাত্রীদের কাছে প্রশ্ন করতে শুরু করে, কেউ কি আছেন, প্লেন চালাতে পারেন? যেহেতু তারা মনে করেছিল যে পাইলট হয়তো অজ্ঞান হয়ে গেছে বা পালিয়ে গেছে। অবিশ্বাস্যভাবে পাইলটরা জীবিত এবং সচেতন ছিলেন। ক্যাপ্টেন তার দক্ষতা এবং সাহসের সাথে প্লেনটি মুহিত দ্বীপের কাছাকাছি একটি এয়ারপোর্টের দিকে পরিচালনা করতে সক্ষম হন এবং জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেন। তার অসাধারণ দক্ষতার কারণে প্লেনটি নিরাপদে অবতরণ করতে পারে এবং রেস্কিউ টিম দ্রুত সমস্ত যাত্রীদের বের করে নিয়ে আসে। এই দুর্ঘটনার মধ্যে মোট 95 জন যাত্রী ছিলেন এবং এর মধ্যে 94 জন যাত্রী বেঁচে গিয়েছিলেন। কেবলমাত্র একজন এয়ার হোস্টেস প্রাণ হারান। তদন্তে জানা যায় যে প্লেনটি বেশ কিছু অংশ অনেক পুরাতন হয়ে গিয়েছিল এবং সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি, যার কারণে এটি এমন বিপর্যয়ের শিকার হয়। মালয়েশিয়া MH370। মালয়েশিয়া MH370 এই রহস্যময় ঘটনাটি বেশি দিনের নয়। 8 মার্চ 2014 সালের ঘটনা। মালয়েশিয়ার এয়ারলাইন্সের একটি প্লেন ফ্লাইট MH370 মালয়েশিয়ার এয়ারপোর্ট কুয়ালালামপুর থেকে চেক আপ করে চীনের রাজধানী বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু এবং 227 জন যাত্রী। যাত্রীদের মধ্যে বেশিরভাগই চীনের নাগরিক ছিলেন। পাইলটদের মধ্যে 53 বছর বয়সী আহমেদ শাহ ছিলেন একজন অভিজ্ঞ পাইলট, যার 30 বছরের ফ্লাইট অভিজ্ঞতা ছিল। এটি ছিল একটি স্বাভাবিক ফ্লাইট, যার মোট সময়সীমা ছিল 5 ঘন্টা 34 মিনিট। রাত 1টা 19 মিনিটে যখন MH370 মালয়েশিয়ার বাউন্ডারি লাইনে ক্রস করে ভিয়েতনাম এয়ার স্পেসে প্রবেশ করতে শুরু করে, হঠাৎ তাদের কানেকশন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একই সঙ্গে MH370 রাডার থেকে আশ্চর্যজনকভাবে গায়েব হয়ে যায়। কন্ট্রোল টাওয়ার দ্রুত MH370-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায়নি। মালয়েশিয়ার এয়ার কন্ট্রোল টাওয়ার প্রথমে মনে করেছিল হয়তো প্লেনের সিস্টেমে কোনো সমস্যা দেখা দিয়েছে। তারা ভিয়েতনাম এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে এবং RMS-3 লোকেশন জানতে চায়, কিন্তু ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলও তাদের রাডারে প্লেনটিকে দেখতে পায়নি। শেষবার যখন ফ্লাইট MH370 সিগন্যাল থেকে রিসিভ হয়, তখন এটি ছিল দক্ষিণ চীন সাগরের থাইল্যান্ডের কাছাকাছি। এরপর মালয়েশিয়ার কন্ট্রোল স্যাটেলাইট ডাটা চেক করে এবং তারা একটি দীর্ঘ পথ ধরে মালয়েশিয়ার দিকে এগিয়ে আসে। তবে প্লেনটি মালয়েশিয়ায় অবতরণ করেনি, বরং পুরো মালয়েশিয়া অতিক্রম করে প্লেন আইল্যান্ড থেকে ডান দিকে মোড় নিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে। এই ঘটনার পর ভারত মহাসাগরের একটি বিশাল অংশ জুড়ে অনুসন্ধানের অভিযান চালানো হয়। এটি ছিল একটি আন্তর্জাতিক অনুসন্ধান, যেখানে 7টি দেশের 38,800 বিমান এবং জাহাজের সাহায্যে তল্লাশি চালানো হয়, কিন্তু প্লেনের কোনো চিহ্নই পাওয়া যায়নি। কেউ জানে না প্লেনটির সাথে কি ঘটেছিল, যেন 227 জন যাত্রী সহ প্লেনটি আকাশ থেকে অদৃশ্য হয়ে গেল। যেখানে এর সিগন্যাল বন্ধ হয়েছিল সেখানে রয়েছে গভীর সমুদ্র। উদ্ধারকারী দল প্রায় 1 মাস ধরে প্লেনটি খোঁজার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না এই প্লেনটি হঠাৎ কোথায় এবং কিভাবে গায়েব হয়ে গেল।